বৃহস্পতিবার রাতেও ধানমন্ডির ৩২ নম্বর শেখ মুজিবুর রহমানের বাসভবনে ভাঙচুর চালিয়েছে ছাত্র জনতা। পাশাপাশি খিচুড়ি রান্না করে জিয়াফত অনুষ্ঠানের আয়োজন করা হয়। আর রাতে বনানীতে আওয়ামী লীগ নেতা শেখ সেলিমের বনানীর বাসায় হামলা ভাঙচুরের ঘটনা ঘটেছে। এদিকে অন্তর্বর্তী সরকারের এক বিবৃতিতে বলা হয়, বিভিন্ন প্রতিষ্ঠান ও স্থাপনা ভাঙচুর, অগ্নিসংযোগের মতো কর্মকাণ্ড শক্তভাবে প্রতিহত করবে সরকার। আবির আহমেদের রিপোর্ট। একদিকে ধ্বংসস্তূপ, অন্যদিকে উৎসব। পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী বৃহস্পতিবার রাতে এখানে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে বিক্ষুব্ধ ছাত্র জনতা। অনেকেই পরিবার পরিজন নিয়ে পরিদর্শনে আসেন এখানে। ছাত্র জনতা বলছে, পরবর্তী যে কোনো সরকারের জন্য এ ধ্বংসস্তূপ নিদর্শন হয়ে থাকবে। আমরা তো এটা সিম্বলিক একটা আয়োজন করছি আর কি, প্রতীকী। ফলে এইটা আসলে জনসংখ্যার বিচারে বা কতজনের বিচারে এইটা হচ্ছে যে আমাদের কাছে গুরুত্বপূর্ণ না। এখানে মূলত আমরা ৫,০০০ লোকের একটা আয়োজন করেছি, এটা খুবই সামান্য। ধানমন্ডি ৩২-এ সারা রাতে ছিল ছাত্র জনতার ভিড়। খিচুড়ি রান্না করে জিয়াফত পালনের মাধ্যমে উৎসবে মেতে ওঠেন সবাই। গত ১৫ বছরের বাঙালির মধ্যে যে ক্ষোভ, তার একটা বহিঃপ্রকাশ মাত্র। এছাড়া আসলে আর কিছু না। যে পরিমাণ অত্যাচার, অন্যায় আমাদের উপর হয়েছে। আর বনানীর ১১ নম্বরে আওয়ামী লীগের সভামণ্ডলীর সদস্য শেখ সেলিমের বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। রাতে অন্তর্বর্তীকালীন সরকারের এক বিবৃতিতে বলা হয়, সারা দেশে বিভিন্ন প্রতিষ্ঠান ও স্থাপনা ভাঙচুর ও অগ্নিসংযোগের কর্মকাণ্ড শক্তভাবে প্রতিহত করবে সরকার। কোনো ধরনের উস্কানিমূলক কর্মকাণ্ডের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করা হলে দায়ীদের বিরুদ্ধে তাৎক্ষণিক কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এদিকে অভিনেত্রী সোহানা সাবাকে আটক করেছে পুলিশ। জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে নেওয়া হয় তাকে। আবির আহমেদ, এনটিভি নিউজ, ঢাকা। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, নোয়াখালীর হাতিয়া ও ঢাকার সাভারে নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্রদের উপর আওয়ামী লীগের হামলার ঘটনায় ব্যবস্থা নেওয়া ও অবৈধ অস্ত্র উদ্ধারে দ্রুত অভিযান চালানো হবে। এর আগে এই ঘটনার জেরে স্বরাষ্ট্র উপদেষ্টাকে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিলে ঘটনাস্থলে গিয়ে সজীব ভুঁইয়া এসব আশ্বাস দিলে অবস্থান কর্মসূচি থেকে সরে যান বিক্ষুব্ধ ছাত্র জনতা। এদিকে নোয়াখালীর ৬ আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আলীর ধানমন্ডির বাসায় অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র, মাদক ও ক্যাসিনোর সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ। বিস্তারিত দেখুন আবির আহমেদের আরও একটি রিপোর্টে। নোয়াখালীর হাতিয়া ও ঢাকার সাভারে নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্রদের উপর আওয়ামী লীগের হামলার ঘটনায় স্বরাষ্ট্র উপদেষ্টার বাসভবন ঘেরাওয়ের কর্মসূচি দেয় জাতীয় নাগরিক কমিটি। আব্দুল হান্নান মাসুদের নেতৃত্বে নেতাকর্মীরা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে গেলে আটকে দেয় পুলিশ। পরে সেখানে অবস্থান নেন নেতাকর্মীরা। যারা এজাহারভুক্ত আসামি তাদের পর্যন্ত অ্যারেস্ট করা হয় নাই, যারা হত্যা মামলার আসামি বিভিন্ন কারণে তাদের অ্যারেস্ট করা হয় নাই। তাহলে স্বরাষ্ট্র উপদেষ্টা করছেটা কি বাংলাদেশে? তার কাজটা কি? যদি অস্ত্র উদ্ধার করতে না পারে তাহলে আমাদেরকে বলুক, আমাদেরকে গুলি করে মেরে ফেলুক। আমরা এখানে এসেছি, আমাদেরকেও গুলিটা করে দিক, তাহলে আমরা মরে যাই। এরপর ২৪ ঘন্টার আলটিমেটাম দেয় তারা। নিষিদ্ধ ছাত্র সংগঠন, জঙ্গি ছাত্র সংগঠন, ছাত্রলীগের প্রত্যেকটি সন্ত্রাসীকে ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতার করার জন্য চিরুনি অভিযান পরিচালনা করতে হবে। পরে ঘটনাস্থলে আসেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তিনি হামলার ঘটনায় দোষীদের আইনের আওতায় আনার প্রতিশ্রুতি দেন। পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছে। যে অস্ত্রগুলো জনগণের জন্য হুমকি স্বরূপ এখনো বাইরে আছে, সেগুলো দ্রুত উদ্ধার করার জন্য আমরা সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে নির্দেশনা দিব এবং আপনারা খুব দ্রুতই এর দৃশ্যমান সাফল্য দেখতে পাবেন। এ ঘটনাকে কেন্দ্র করে মধ্যরাতে নোয়াখালীর ৬ আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আলীর হাতিয়া এলাকার বাসায় ভাঙচুর ও অগ্নিসংযোগ করে ছাত্র জনতা। এছাড়া তার ধানমন্ডির বাসায় অভিযান করে দেশীয় অস্ত্র, মাদক ও ক্যাসিনো সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ। আবির আহমেদ, এনটিভি নিউজ, ঢাকা। অবৈধ অভিবাসী গ্রেফতার অভিযানে নিউ ইয়র্কের বাংলাদেশি কমিউনিটিতে থমথমে অবস্থা বিরাজ করছে। অবৈধদের পাশাপাশি বৈধ অভিবাসীদের অনেকেই স্বাভাবিক চলাফেরা বন্ধ করে দিয়েছেন। ফলে অন্যান্য কমিউনিটির মতো বাংলাদেশি কমিউনিটির ক্ষুদ্র ব্যবসায়ীরা আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। নিউ ইয়র্ক থেকে ফরিদ আলমের রিপোর্ট। যুক্তরাষ্ট্র জুড়ে অবৈধ ও অপরাধী অভিবাসী গ্রেফতারের যে ভারতীয় অভিযান চলছে তার প্রভাব পড়েছে বাংলাদেশি কমিউনিটিতেও। ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট বা আইসের এই অভিযানের মূল টার্গেট দাগি অপরাধীরা হলেও
আতঙ্কে ভুগছেন বৈধ অভিবাসীরাও। অভিযানে এ পর্যন্ত 2 জন বাংলাদেশি অভিবাসী গ্রেপ্তার হয়েছেন, যদিও অবৈধ তালিকায় প্রায় 5,000 বাংলাদেশির নাম রয়েছে। অন্যদিকে এরই মধ্যে মেক্সিকান, কলম্বিয়ান, ডোমিনিকান সহ ভেনেজুয়েলা ও গুয়েতেমালার অনেক দাগী অপরাধী অভিবাসী গ্রেপ্তার হয়েছে। অপরাধী অভিবাসীদের বিরুদ্ধে গ্রেপ্তার অভিযান এবারই প্রথম নয়, তবে এবারের অভিযানে আতঙ্ক ছড়িয়েছে অনেক বেশি। আর এই আতঙ্কের কারণে বাংলাদেশি ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন নানাভাবে। গত কয়েকদিন যাবৎ মানুষের ভিতরে একটু ইমিগ্রেশন নিয়ে আতঙ্ক, কাগজপত্র নিয়ে, এই কারণে মানুষজন এখন আগের চেয়ে একটু কম ওঠে, এই কারণে ব্যবসা বাণিজ্য একটু খারাপ। যুক্তরাষ্ট্রে বাংলাদেশি অভিবাসীরা অবৈধ কিংবা অপরাধী হিসেবে পরিচিত না হলেও অভিযানের কুপ্রভাব পড়েছে তাদের ক্ষুদ্র ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে। অনেকে একটু কনফিউশনে আছে, তো যার কারণে হয়তো বাইর কম হয়। আর মোটামুটি মনে করেন হাউসফুল থাকতে এই সময়টা ব্যবসা 75% ড্রপ করছে। মানে কেন? লোকজন ভয় আসে না। অন্যদিকে বিভিন্ন স্কুল ও বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীরা আগে নগদ অর্থে খণ্ডকালীন কাজ করলেও এখন তা বন্ধ হয়ে যাওয়ায় অনেকেই আর্থিক কষ্টে পড়েছেন। ফরিদ আলম, এনটিভি নিউজ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। দেশের বর্তমান পরিস্থিতির উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বিএনপি। অন্যথায় দেশে নৈরাজ্যকর পরিস্থিতি প্রসার ঘটবে মন্তব্য করে দলটি বলছে, কঠোরভাবে আইন শৃঙ্খলা প্রতিষ্ঠা করে রাষ্ট্র ও সরকারের ভূমিকা দৃশ্যমান করা এখন সময়ের দাবি। বৃহস্পতিবার রাতে গণমাধ্যমে পাঠানো বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিবৃতিতে এসব কথা হয়। বিবৃতিতে বলা হয়, বিএনপির উদ্বেগের বিষয় হচ্ছে সরকার উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে সক্ষমতা প্রকাশ করতে না পারলে রাষ্ট্র ও সরকারের স্থিতিশীলতা হুমকির মুখে পড়বে। এই পরিস্থিতিতে উগ্র নৈরাজ্যবাদী গণতন্ত্র বিরোধী দেশি বিদেশি অপশক্তির পাশাপাশি পরাজিত ফ্যাসিস্টদের পুনরুত্থানের সম্ভাবনা দেখা দিতে পারে, যার উপসর্গ ইতোমধ্যেই দৃশ্যমান। বিবৃতিতে আরও বলা হয়, হাজারো শহীদের আত্মত্যাগের মধ্য দিয়ে বিতাড়িত, পতিত, পরাজিত, পলাতক স্বৈরাচার এবং তার দোসরদের উস্কানিমূলক আচরণ, জুলাই আগস্টের রক্তক্ষয়ী ছাত্র গণ অভ্যুত্থান সম্পর্কে অশালীন এবং আপত্তিকর বক্তব্য, মন্তব্য দেশের জনগণের মধ্যে তীব্র ক্ষোভ এবং ক্রোধের জন্ম দিয়েছে। আগামীকাল 6 মাস পূর্ণ হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের। সংস্কার ও গণতন্ত্রের উত্তরণের প্রক্রিয়া এ 6 মাসে খুব একটা আগায়নি বলে মনে করে বিএনপি। প্রয়োজনীয় সংস্কার কাজ শেষ করে চলতি বছরের জুলাই আগস্টের মধ্যেই জাতীয় নির্বাচন আয়োজন করা সম্ভব বলে মনে করে দলটি। বিএনপি নেতাদের সাথে কথা বলে জানাচ্ছেন ইমরুল আহসান। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে গত বছরের 5ই আগস্ট স্বৈরাচারের পতনের 3 দিন পর দায়িত্ব নেয় ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার। সরকারের 6 মাসের মূল্যায়নে মানুষের প্রত্যাশার সঙ্গে প্রাপ্তির ফারাক নিয়ে চলছে নানান হিসাব নিকাশ। পরিবর্তনের আকাঙ্ক্ষার সাথে বাস্তবতার অঙ্ক মেলাচ্ছে রাজনৈতিক দলগুলো। ফ্যাসিবাদী শাসন থেকে মুক্তির নিঃশ্বাস মিললেও নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ না আসায় অস্বস্তি রয়েছে বিএনপির। সরকার প্রতিষ্ঠিত হওয়ার প্রথম থেকে যে প্রত্যাশা জনগণের কাছে সৃষ্টি করেছিল বা তারা জনগণকে যে আশ্বাস দিয়েছিল, আমাদের হিসাবে 6 মাসে তেমন কোনো কার্যকর কিছু শুরু করতে পারেনি। শুরু তো করতে হবে, তারপরে কতদিনে শেষ করা যাবে সেটা জনগণই ঠিক করবে। জনগণের আকাঙ্ক্ষা অনেকটা ম্রিয়মান হয়ে এসছে, অনেকটা মানুষ আশাহত হওয়ার মতো অবস্থায় আছে। কারণ মানুষ গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরে যাওয়ার জন্য যে আকাঙ্ক্ষা মানুষের ছিল, অন্যান্য অধিকারের সাথে ভোটাধিকার ফিরে পাওয়ার যে আকাঙ্ক্ষা মানুষের ছিল, সেই বিষয়ে এখনো কোনো আলোকপাত করা হয়নি, দেখা যাচ্ছে না। রাষ্ট্র কাঠামো সংস্কারের উদ্যোগকে স্বাগত জানালেও বিএনপির সন্দেহ, সংস্কারের নামে জাতীয় নির্বাচন বিলম্বিত করার প্রচেষ্টা চলছে। কোনো একটি সেক্টরে ডেফিনিট সংস্কারের প্রস্তাব গ্রহণ করে সেটা বাস্তবায়নের জন্য কোনো পদক্ষেপ নিয়েছে, এটা এখন পর্যন্ত আমাদের নজরে পড়েনি। জনগণের যে মেইন প্রত্যাশা, যে জনগণের অধিকার জনগণকে ফিরিয়ে দেবে, মূল অধিকার হচ্ছে ভোটের অধিকার, এবং গত 15 বছর এদেশের জনগণ ভোটের অধিকার পায়নি, তাই মানুষ অপেক্ষা করছে। তো সেই জন্যে আমরা মনে করি যে ভোটের অধিকারটা দেওয়া
এই সরকারের প্রধান দায়িত্ব। জুলাই আগস্টের মধ্যে নির্বাচন করা সম্ভব বলে আমরা বলেছি, এবং তার যৌক্তিকতা হচ্ছে যে নির্বাচন প্রস্তুতির জন্য নির্বাচন কমিশন গঠিত হয়েছে, ভোটার তালিকা প্রায় সংশোধিত হয়েছে, আপডেটেড হয়ে গেছে, এবং নির্বাচন সংক্রান্ত অন্যান্য যে প্রাতিষ্ঠানিক কাজগুলো আছে, ডিলিমিটেশন সহ অন্য কাজগুলো, এগুলো করতে 2 থেকে 3 মাসের সময় কোনোভাবেই লাগে না। আমরা হিসাব নিকাশ করে দেখেছি। নির্বাচন এই সময়ের ভিতরে না হওয়ার মতো অন্য কোনো গ্রাউন্ড যদি থাকে, সেটা সরকার বলুক, প্রশাসন, বিচার বিভাগ, পুলিশ সহ অন্যান্য অঙ্গের যে সংস্কার সাধন করা দরকার, সেই সংস্কারগুলো আইনি সংস্কার এবং অর্ডিন্যান্সের মাধ্যমে সেটা প্রদান করা সম্ভব। বাকি রইল যেটা সাংবিধানিক কোনো বিষয়াদি, এই নির্বাচন সংক্রান্ত যদি সংশোধনের সংবিধানের প্রয়োজন হয়, সে ব্যাপারে শুধু ঐক্যমত প্রয়োজন। বিএনপি মনে করে ভোট দেরিতে হলে বিভিন্ন সেক্টরে সংকট আরও বাড়বে, সুযোগ নেবে ফ্যাসিবাদী শক্তি। ইমরুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা। জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, শেখ হাসিনা ও আওয়ামী লীগ নেতারা পালিয়ে গিয়েও উস্কানিমূলক কথা বলছেন। দেশে উত্তপ্ত পরিবেশ সৃষ্টি করার কারণে যেসব ঘটনা ঘটবে এর দায় তাদেরকেই নিতে হবে। সকালে নারায়ণগঞ্জের ওসমানী পৌর স্টেডিয়ামে জেলা ও মহানগর জামায়াতে ইসলামীর সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। জামায়াত আমির বলেন, আগে বিচার, তারপর সংস্কার এবং নির্বাচন। শেখ হাসিনা ও আওয়ামী লীগ নেতাকর্মীরা যত টাকা চুরি করে বিদেশে পাচার করেছে তা ফিরিয়ে এনে জনগণের কল্যাণে ব্যয় করার দাবি জানান ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেন, আওয়ামী লীগ সাংবিধানিক সকল প্রতিষ্ঠান ধ্বংস করেছে। বৈষম্যহীন সমাজ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন জামাত আমির। নারায়ণগঞ্জ মহানগর জামাত আমির মোহাম্মদ আব্দুল জব্বারের সভাপতিত্বে সমাবেশে দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। হাজার হাজার মানুষ যারা খুন হলো, গুম হলো, যারা রক্তাক্ত হয়ে পঙ্গু হয়ে এখন হাসপাতালের বেডে কাতরাচ্ছে, সেই সময় আপনারা আবার উস্কানি দেন, এইটা কি বাংলাদেশের মুক্তিপাগল মানুষ সহ্য করবে? সুতরাং উস্কানির কারণে যত পরিবেশ সৃষ্টি হবে তার সমুদয় দায় উস্কানিদাতাদেরকেই নিতে হবে। তার সম্মান রক্ষার অধিকার, বিচার পাওয়ার অধিকার, স্বাস্থ্যসেবা পাওয়ার অধিকার, তার সন্তানের শিক্ষা পাওয়ার অধিকার, মানুষ হিসেবে মর্যাদার সাথে বেঁচে থাকার অধিকার, তার কাজের অধিকার, সব কিছু তার হাতে তুলে দিতে হবে। এটাই হচ্ছে স্বাধীনতার মূল চেতনা। এই সমাজটা হবে বৈষম্যহীন। নিত্যপণ্যের বাজারে চালের দামের অস্থিরতা ও ভোজ্য তেলের সংকট যেন কাটছেই না। সপ্তাহের ব্যবধানে আমদানিকৃত চালের দাম কেজিতে 1 টাকা কমলেও দেশি চাল বাড়তি দামে বিক্রি হচ্ছে। অন্যদিকে সরবরাহ কম থাকায় বাজারে বোতলজাত সয়াবিন তেলের ঘাটতি দেখা দিয়েছে। এদিকে ব্রয়লার মুরগির দাম কিছুটা বাড়লেও আলু, পেঁয়াজ সহ অন্যান্য সবজির দাম কমেছে। আরাফাত ইসলামের রিপোর্ট। গত 1.5 মাস ধরেই সব ধরনের চালের দাম কেজিতে 8 থেকে 10 টাকা পর্যন্ত বেড়েছে। এর ফলে সরকার বাজার নিয়ন্ত্রণে সম্প্রতি চাল আমদানি করে, যার প্রভাবে আমদানিকৃত চালের ক্ষেত্রে দাম কিছুটা কমলেও বাড়তি দামই রয়েছে দেশি চাল। বাজার যে পরিমাণে বাড়াইছে ওই পরিমাণে তো কমায় নাই। আমরা তো আড়তে জিজ্ঞেস করি যে কেন কমে না, মিলে দাম কমলে সে আমরা কমাবো। দেশীয় চালের দাম 10 থেকে 12 টাকা ডিফারেন্স হয়ে গেছে, কমছে মাত্র 1 টাকা 1.5 টাকা এরকম কমছে। আর আমদানিকৃত চাল যেগুলো ওগুলো মোটামুটি দাম কম আছে। দাম না কমায় চাল কিনতে বাড়তি টাকা গুনতে হচ্ছে ক্রেতাদের। চাল প্রতি মাসেই 100 করে বাড়তেছে, যেটাই নেই বলে যে ওইটা কমছে এটা বাড়ছে, কিন্তু ওরকম না, সবই বাড়তেছে। চালের দামটা মনে হয় কমিয়ে আনলে আমাদের জন্য, সবার জন্য উপকার হয়। সিন্ডিকেটটা যদি না ভাঙে তাহলে আমাদের মতো গরিব মানুষের জন্য অনেক কষ্টকর হয়ে দাঁড়ায়। অন্যদিকে বেশ কয়েকদিন ধরেই বাজারে সরবরাহ কম থাকায় বোতলজাত সয়াবিন তেলের সংকট বিরাজ করছে। শর্ত সাপেক্ষে তেল বিক্রি করতে গিয়ে বিপাকে পড়ছেন বিক্রেতারাও। আমরা শুনতেছি তেলের দাম বাড়বে, কিন্তু কতটুকু বাড়বে বা কবে বাড়বে বা মার্কেটে কবে দিবে সেটাও আমরা এখনো জানতেছি না। আর আপনার হাফ এক মার্কেট আউট। এক কারণের সাথে তাও আবার 6 কেজি করে প্যাকেট পোলার চাল, ওটা কাস্টমারকে বললে কাস্টমারের সাথে আমাদের সাথে বিভ্রান্ত হয় যে আমি নিব তেল, আমি পোলার চাল কেন নিব। গেল সপ্তাহের তুলনায় আলু ও পেঁয়াজের দাম কেজিতে 5 টাকা করে কমেছে। তবে সপ্তাহের ব্যবধানে ব্রয়লার মুরগির দাম কেজিতে 10 টাকা বেড়ে 200 টাকা ও সোনালী মুরগি কিছুটা কমে 300 টাকায় বিক্রি হচ্ছে। রমজানকে কেন্দ্র করে নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে কঠোর তদারকির তাগিদ ভোক্তাদের। রমজান আমাদের ধর্মীয় অনুভূতির মাস, সেই মাসে যাতে
দ্রব্যমূল্যের কোনো রকম বৃদ্ধি না হয় সরকার সেদিকে সচেষ্ট থাকতে হবে। পাশাপাশি দোকান এক এক রকম দাম, যেমন ধরেন ব্রয়লার এখানে চাইলো 200 টাকা, আর এক চাই 220 টাকা। যারা চাকরিজীবী আমাদের এই নির্দিষ্ট ইনকাম দিয়ে আমাদের জন্য আসলে হাহুতাশ ছাড়া আর কিছু করার নাই। আমাদের স্যালারি কিন্তু দিন দিন ওই রকম বাড়ছে না। সরবরাহ বাড়ায় প্রায় সব ধরনের সবজির দাম কমতির দিকে। এছাড়া মাছের দাম অপরিবর্তিত থাকায় কিছুটা ক্রেতার নাগালের মধ্যেই রয়েছে। আরাফাত ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা। অমর একুশে বইমেলার খবর। শিশু কিশোরদের পদচারণায় ছুটির দিনে মুখর হয়ে উঠেছে অমর একুশে বইমেলা প্রাঙ্গণ। বইয়ের প্রতি শিশুদের আকর্ষণ বাড়াতে সকাল 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত চলে শিশু প্রহর। অভিভাবকদের হাত ধরে স্টলে ঘুরে ঘুরে নিজেদের পছন্দের বই কিনে উচ্ছ্বাস আর আনন্দে ভাসে শিশুরা। শফি মাহমুদ সাগরের রিপোর্ট। কথার গল্প কিংবা ছড়া কবিতার বই, ছোট ছোট হাতে বইয়ের পাতা উল্টিয়ে দেখছে শিশুরা। পছন্দ হলেই বাবা মায়ের কাছে কিনে দেওয়ার আবদার তাদের। সাপ্তাহিক ছুটির দিনে অমর একুশে বইমেলা প্রাঙ্গণ মুখর হয়ে ওঠে শিশু কিশোরদের ভিড়ে। শিশুদের জন্য বিশেষভাবে আয়োজিত শিশু প্রহরে বইয়ের স্টলগুলোতে কচি কাচার ভিড়। আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। পার হয়ে যায় গরু, পার হয় গাড়ি, দুই ধার উঁচু তার, ঢালু তার পারি। অভিভাবকদের হাত ধরে স্টল ঘুরে ঘুরে দেখছে শিশুরা, বেছে নিচ্ছে নিজেদের পছন্দের বই। তবে এবার মেলায় নেই শিশু প্রহরের মূল আকর্ষণ সিসিমপুর। এবার ভূতের গল্প কিনতে চাই, কবিতার আবৃত্তি শিখি, কবিতা ভালো লাগে। হুমায়ুন আহমেদের বই খুব পছন্দ করি, যেমন ছোটদের সেরা গল্প, একটা ভূতের গল্পের বইও কিনেছি। ড্রয়িং করেছি, বই কিনবো, বইমেলায় এসে আমার ভালো লাগতেছে। সুস্থ বিনোদন আর বইয়ের প্রতি আগ্রহী করতে শিশুদের মেলায় নিয়ে আসেন অভিভাবকরা। জানান, বাচ্চাদের মোবাইলের আসক্তি কমাতে নেই বইয়ের বিকল্প। সকালবেলায় এসেছিল, আসলে আর্টে অংশগ্রহণ করেছিল, আর এখন এই বইমেলাতে ঢুকছে। ওরা উপভোগ করতেছে, বই কিনতেছে। আমরা তো সময় দিতে পারি না, এটা একটা প্রধান কারণ। তো বই দিয়ে যতটুকু পারা যায়, বইয়ের সঙ্গে বইমেলার সঙ্গে যেটা পরিচিত হয়, তাহলে ওদের এই যে জানার আগ্রহ তৈরি হবে। অমর একুশে বইমেলায় সাপ্তাহিক ছুটির দিনগুলোতে সকাল 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত থাকবে শিশু প্রহরের আয়োজন। শফি মাহমুদ সাগর, এনটিভি নিউজ, ঢাকা। দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অবিলম্বে সব নাগরিককে নিজ নিজ অবস্থানে থেকে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। শেখ হাসিনার পরিবারের সম্পত্তির ধ্বংস থেকে বিরত থাকা এবং ফ্যাসিবাদী আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ব্যক্তি কিংবা অন্য কোনো অজুহাতে দেশের কোনো নাগরিকের উপর আক্রমণ না করার আহ্বান জানান তিনি। এক বিবৃতিতে তিনি বলেন, রক্তক্ষয়ী আন্দোলনের মাধ্যমে অর্জিত নতুন বাংলাদেশের বিজয়ীদের নিশ্চয়ই এমন কিছু করা উচিত হবে না যা দেশের বর্তমান গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে প্রশ্নবিদ্ধ করে এবং স্বৈরাচারী হাসিনার আমলের সঙ্গে তুলনা করার সুযোগ সৃষ্টি হয়। প্রধান উপদেষ্টা আরও বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং সব বাংলাদেশের জীবন ও সম্পত্তি রক্ষার জন্য সরকার দেশের নিরাপত্তা বাহিনীর সাথে কাজ করছে। সম্পত্তি ধ্বংস, ব্যক্তির ওপর আক্রমণ কিংবা অন্য কোনো ধরনের উস্কানিমূলক কার্যকলাপের মধ্য দিয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করা হলে আইন প্রয়োগকারী সংস্থা অবিলম্বে বিশৃঙ্খলা ও নৈরাজ্য সৃষ্টিকারী যে কারো বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে বলেও জানান প্রধান উপদেষ্টা। ধানমন্ডির ৩২ ও প্রায় সারা দেশব্যাপী গত 2 দিন সংঘটিত অস্বাভাবিক ভাঙচুর ও সহিংসতায় গভীর উদ্বেগ এবং তার প্রতিরোধে সরকারের বিবৃতি নির্ভর নির্লিপ্ততায় ক্ষোভ প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ, টিআইবি। উদ্ভূত পরিস্থিতিকে গণতান্ত্রিক উত্তরণ, সুশাসন ও রাষ্ট্রীয় স্থিতিশীলতার জন্য ঝুঁকিপূর্ণ উল্লেখ করে এমন পরিস্থিতির নিয়ন্ত্রণ ও প্রতিরোধে শুধু বিবৃতি দিয়ে নয়, সরকারের কার্যকর ভূমিকা অপরিহার্য বলেও মনে করে সংগঠনটি। ধ্বংসাত্মক তৎপরতার পথ পরিহার করে আইনের শাসনের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানিয়ে টিআইবির নির্বাহী পরিচালক ড ইফতেখারুজ্জামান এক বিবৃতিতে বলেন, এটি জুলাই অভ্যুত্থান পরবর্তী একটি স্থিতিশীল বাংলাদেশ সম্পর্কে দেশ বিদেশে ইতিবাচক কোনো বার্তা দিবে না।
তিনি আরও বলেন, আগে থেকে সহিংস কর্মসূচির ঘোষণা থাকার পরও আইনশৃঙ্খলা বাহিনী ও সরকার কার্যকর নিয়ন্ত্রণ ও প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করতে আশঙ্কাজনকভাবে নির্লিপ্ততার পরিচয় দিয়েছে। পরবর্তীতে ঘটনাটি অনাকাঙ্ক্ষিত ও অনভিপ্রেত এমন বিবৃতি দিয়ে দায় এড়ানোর চেষ্টাও লক্ষণীয়। তাই শুধু দায়সারা বিবৃতি দিয়ে নয়, যে কোনো পরিস্থিতি আইনসিদ্ধভাবে মোকাবেলায় সরকারের দৃশ্যমান ও কার্যকর পদক্ষেপ নিতে হবে বলে মনে করে টিআইবি। অভিনেত্রী ও নির্মাতা মেহের আফরোজ শাওন এবং অভিনেত্রী সোহানা সাবাকে ব্যাপক জিজ্ঞাসাবাদের পর নিজ নিজ পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে। রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে দুজনকে ডিবি কার্যালয়ে এনে জিজ্ঞাসাবাদ করা হয়। বৃহস্পতিবার সন্ধ্যায় ধানমন্ডির বাসা থেকে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে অভিনেত্রী মেহের আফরোজ শাওনকে ডিবি হেফাজতে নেওয়া হয়। আর রাত 12:30টায় ধানমন্ডিতে আটক করে ডিবিতে আনা হয় অভিনেত্রী সোহানা সাবাকে। আওয়ামী লীগপন্থী শিল্পীদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আলো আসবেই এর সক্রিয় সদস্য ছিলেন অভিনেত্রী সোহানা সাবা। সাবা আর শাওন তাদের কার্যক্রমের কারণে আগে থেকে গোয়েন্দা নজরদারিতে ছিলেন।